সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নির্বাচন নিয়ে বিএনপির চাওয়া পাওয়া, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, অধ্যাপক ডক্টর নাজবুল হাসান করিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ, এবং বিএম মোজাম্মেল হক এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। জনকল্যাণে নয়, বিএনপির রাজনীতি লুটপাটের। কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী বললেন, আওয়ামী লীগ জনগণের সেবক। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন। বরিশালে বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে দু গ্রুপের হাতাহাতি হট্টগোল। মাদারীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত 12। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব। রোববার দুদকে শুনানি। বর্ষা মৌসুমের আগেই সিরাজগঞ্জে নদী ভাঙন শুরু। নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিই দায়ী বলছেন এলাকাবাসী। এবং এখনও ঊর্ধ্বমুখী চালের বাজার, দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। সরবরাহ সংকট কাটতে শুরু করায় দাম কমার আশা। আমরা এবার চলে আসব নির্বাচন নিয়ে বিএনপি চাওয়া পাওয়া। আমি শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে শুরু করব। আপনারা বলছেন যে নির্বাচনকালীন সহায়ক সরকার, আপনাদের সাধারণ সম্পাদক বলেছেন। আবার আজকে দেখলাম আপনাদের একজন উপদেষ্টা ডক্টর ইনাম আহমেদ চৌধুরী, তিনি বলেছেন আদর্শ সরকার চাই। তো যাই হোক, সহায়ক সরকার বা আদর্শ সরকার বলতে আপনারা কি বোঝাচ্ছেন একটু জানতে চাই। এবং সেই সাথে বলে রাখি, আজকে আবার মাননীয় খাদ্যমন্ত্রী বলেছেন যে যেহেতু বিএনপি সংসদে নাই, সুতরাং নির্বাচনকালীন সরকার হলে তাতে বিএনপির অংশগ্রহণের কোনো সুযোগ নাই। সব মিলিয়ে আপনি যদি একটু বলেন। যে শেষটা দিয়ে বলি যে মাননীয় খাদ্যমন্ত্রী সাহেব যেটা বলেছেন, সাংবিধানিক দৃষ্টির মধ্যে থেকে তিনি এই কথাটা বলেছেন। বাংলাদেশের রাজনীতিতে সংবিধান কখনো কখনো মুখ্য বিষয় হয়নি। সকলের অংশগ্রহণ, সকলের দাবি, সকলের মতামতকে যখন যুক্তিগ্রাহ্য করার প্রশ্ন দেখা দিয়েছে, যেমন ছোট্ট করে বলি, 90-র গণঅভ্যুত্থানের পরে 91-এ যে নির্বাচন, তো খাদ্যমন্ত্রী সাহেব যদি তখন এটা মাথায় নেন বা দেখেন, তাহলে দেখবেন যে এখানে সংবিধান বাধা হয়ে দাঁড়ায়নি। সংবিধান সংশোধন করে নিয়েছেন। সংবিধান সংশোধন, নির্বাচন হয়েছে, পার্লামেন্ট হয়েছে, সরকার হয়েছে, যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে পার্লামেন্টে গিয়ে সেটা রেকটিফাই করা হয়েছে। অর্থাৎ চিফ জাস্টিস এসে তত্ত্বাবধায়কের প্রধান হয়েছিল, আবার চিফ জাস্টিস প্রেসিডেন্ট থেকে চলে গেছেন তার আগের পদে। তো এটাই কোনো না, কিন্তু সেখানে কিন্তু যেটা হয়েছিল, চিফ জাস্টিস পদত্যাগ করে তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদত্যাগের ওখানে মুখ্য বিষয়টা উনি চিফ জাস্টিসের যেটা ছিল যে পরে তাকে আবার সংবিধান সংশোধন করে আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা সাংবিধানিক না। কিন্তু তিনি কিন্তু সাংবিধানিক ভাবেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তারপরে প্রেসিডেন্ট পদত্যাগ করলেন এবং তিনি প্রেসিডেন্ট হলেন। মানে সংবিধানের মধ্যেই কিন্তু সেটা হয়েছে। এটা সাংবিধানিক ভাবে যদি কেউ চ্যালেঞ্জ করতো, এটা সংবিধানের মধ্যে হয় নাই। তো এটা একটা দিক। দুই হচ্ছে যে আমরা যখন তত্ত্বাবধায়ক আন্দোলনটা করেছি, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি একসময় বলেছিলেন না পার্লামেন্টে যে এই অপূর্ব যে সৃষ্টি, এই সৃষ্টিটা বিদেশে রপ্তানি করা যায়। এটা তিনি তার মস্তিষ্ক প্রসূত একটি ঘটনা। পরে তিনি এখন এটার বাইরে। তখন তারা কিন্তু বলছেন যে মানে কোর্টের রায় আছে আর কি। হ্যাঁ, এটা কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকার আনে নাই, কোর্ট এই আন্দোলনটা করে নাই, কোর্ট এরশাদ সাহেবকে বাতিল করে নাই, সবগুলোই করছে জনগণ। সেহেতু এই জিনিসটা সংবিধানের দৃষ্টিভঙ্গি নিয়ে সবকিছু হবে, এটা যদি আমরা মাথায় নিই, তাহলে অনেক সংকটই আরো ঘনীভূত হবে, মীমাংসা হবে বলে মনে হয় না। আমি আলোচনার সাথে এই কথাগুলো বলবো। 2 নম্বর হচ্ছে যে সহায়ক সরকার, আমরা কিন্তু বলেছি মানুষের ভোটাধিকারটা নিশ্চিত করতে হবে।
সেটি দলীয় সরকারের আন্ডারে যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে সেটা খুব ভালো কিছু বলে হয় নাই বলে এই পরবর্তীতে তত্ত্বাবধায়ক কনসেপ্টটা আসছিল। তত্ত্বাবধায়ক কনসেপ্টটা হাইকোর্ট যখন এটা বাতিল করেছে, তো পরবর্তী দুটা নির্বাচন তত্ত্বাবধায়ক বলা হয়েছিল কিন্তু পরবর্তী পূর্ণাঙ্গ রায়ে সেটা বাতিল করা হয়। তার আগেই আবার পার্লামেন্ট ওই দুটো বাদ দিয়ে আইনটা পাশ করে। স্বাভাবিক কারণে কোর্ট কিন্তু তত্ত্বাবধায়কের সঙ্গে একেবারেই আপোষ করেনি এমন না, কিন্তু আপোষ করেছিল। আর আমাদের কথা হচ্ছে কোর্টকে যদি আপনি একেবারে বাতিলের দৃষ্টিতে নিয়ে যান তাহলে সংকট আরো ঘনীভূত হবে। সেই জন্য কোর্ট যখন এই রায়টা দিয়েছে, এখন আমাদের সেই জায়গায় বসেই সেই রায়টা মাথায় নিয়ে আমাদেরকে আমরা বলেছি যে দলীয় সরকারের আন্ডারে যেভাবেই হোক, যেরকম আওয়ামী লীগ বেগম জিয়ার আন্ডারে নির্বাচন করতে চায় নাই, তখন সংকট ছিল মাগুরা আর মিরপুর, আর এখন 154 মানে 154 একটা সরকারি হয়ে গেছে, মানে যেটা বিতর্কের মধ্যে পড়ে গেছে। তো স্বাভাবিক কারণে ওই দুইটার 154 স্বাভাবিকভাবে এই আলোচনাটা বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে কিভাবে হয় সেইখানে আমরা আলোচনার কথাটা বলেছি। সকল দল সরকার সবগুলো মিলে এখন যদি প্রশ্নটা যে বিএনপি পার্লামেন্টের দল না, কিন্তু আল্লাহ জানে, আকাশ বাতাসও জানে, একে ধূলিকণাও জানে, বিএনপি 3-4 বার পার্লামেন্টে গেছে সরকার গঠনের মধ্য দিয়ে, 3 বার গেছে বিরোধী দলের অবস্থান নিয়ে। সে তো তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো দল বিএনপি। এইভাবে চিন্তা করলে হবে না। যেমন আওয়ামী লীগ যদি এখন বিরোধী দলে যায় অথবা বিএনপির মতো পার্লামেন্টের বাইরে থাকে, ছিল এটি ছিল 96-এ যায় নাই, যেটা 15 ফেব্রুয়ারি নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ তুড়ি মেরে উড়িয়ে দিলাম, বাতিল হয়ে গেল, এমন তো না। বিএনপি, আওয়ামী লীগ বা কিছু দল আছে, তাদের নির্দিষ্ট কিছু সমর্থক আছে, ভোটার আছে। এটা সংকটকে পাশ কাটিয়ে গেলে সংকট নেই, এটা আমার কাছে মনে হয় না। সেই জন্য যত নির্বাচন কাছাকাছি হচ্ছে, এই প্রসঙ্গগুলো সামনে আসছে, আমি মনে করি স্বাধীন দেশে আন্দোলন লাগবে কেন? স্বাধীন দেশে আপনার বিতর্ক হবে কেন? আমরা তো গণতন্ত্রের জন্য এই দেশটাকে তৈরি করেছি, যুদ্ধ করেছি, লড়াই করেছি, শহীদ হয়েছে। আপনি যেভাবে দেখেন এখন সহায়ক সরকার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? সেই কারণে দলীয় সরকারের বাইরে মানুষের ভোটাধিকার এক লাইনের ব্যাপার। আমার ভোট আমি দেব, নির্বাচন হতে পারে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই পরিস্থিতিটা সৃষ্টি হয় এমন একটি সরকার। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে পরে। আমি ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে একটু পরে আসি। আমার মনে মোজাম্মেল হক এমপি, মোজাম্মেল ভাই আপনার কাছে আসি আমি। দুদু ভাই যে কথাগুলো বললেন, আপনার কি বলার আছে? ধন্যবাদ জনাব মোরশেদুল ইসলাম। আপনার মাধ্যমে সময় টিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। এখন দুদু ভাই অনেক কথাই কিন্তু পাশ কাটিয়ে গেছে। যে উদাহরণগুলি এনেছেন সেগুলো জাতির বৃহত্তর, কখনো কখনো যখন সমগ্র দেশবাসীর ঐক্যমত্য হয়েছে তখনই কিন্তু এরকম একটি পরিবর্তন এসেছে। যেমন 91-এর গণ অভ্যুত্থান, এরপরে এরশাদ সরকারের পদত্যাগ, এটি কিন্তু একটি সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। এবং সেটিও কিন্তু সে ঐক্যবদ্ধ প্রচেষ্টা যেটি আপনি বলার চেষ্টা করেছেন যে এটি কিন্তু সংবিধানকে সমুন্নত রেখেই করা হয়েছিল। সেটি হলো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ, উনি প্রধান বিচারপতির থেকে পদত্যাগ করলেন, পদত্যাগ করে উপরাষ্ট্রপতি হলেন। এবং এর আগে উপরাষ্ট্রপতি ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, উনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পর উনি উপরাষ্ট্রপতি হলেন। হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলেন, ইনি রাষ্ট্রপতি হলেন। পরবর্তীতে শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হলেন এবং নির্বাচন অনুষ্ঠিত হলো। এটি কিন্তু একটি ধারাবাহিক, যে মূলত সংবিধানকে সমুন্নত রেখেই কিন্তু এটা হয়েছে। উনি যেটি বলেছেন যে 96-এর মধ্য ফেব্রুয়ারিতে ওনাদের যে পাতানো নির্বাচন ছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ দেশের
অন্যান্য বড় বড় রাজনৈতিক দলগুলি কিন্তু সেটাকে বর্জন করেছিল। বর্জন করার পরে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হয়, গণ আন্দোলন হয়, জনতার মঞ্চ হয়। সেই মঞ্চে আপনার শপথ গ্রহণ করলেন, আর তারপরে 30শে মার্চে কিন্তু বেগম খালেদা জিয়া পদত্যাগ করলেন। পদত্যাগ করার পরে তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হিসাবে তিনি কিন্তু নির্বাচনটা পরিচালনা করেছিলেন, এবং সেটি কিন্তু সংবিধানকে সমুন্নত রেখেই সেই নির্বাচনটা পরিচালিত হয়েছে। সংবিধানকে কিন্তু পদদলিত করে নাই। সংবিধান পদদলিত হয়েছে 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মধ্য দিয়ে। পরবর্তীকালে ওনার নেতা জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন সামরিক ফরমান বলে এসেছেন, এবং কিভাবে এসেছেন এই দেশবাসী সকলেই জানি। সেই কথাগুলো আর আমি চর্বিত চর্বণ করতে চাই না। কিন্তু বাংলাদেশে সংবিধানকে আরেকবার ওনারা সংবিধানকে পদদলিত না করলে ওই জায়গায় নিয়ে গিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটি ছিল, যে সেখানে পরপর 3টি নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 96-এর নির্বাচন হয়েছে এবং 2001-এর নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেটি 3 জোটের রূপরেখায় ছিল। বিএনপি পরে মানতে চায়নি, আন্দোলনের মধ্যে দিয়ে মানতে বাধ্য হয়েছে, এবং 2001 সালের নির্বাচনটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়েছে। এরপরে যখন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হওয়ার পরে ওনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলেন, সেটা গঠন করতে যে শেষ অপশনটি যিনি রাষ্ট্রপতি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যেটা অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, এটি কিন্তু জাতি এবং দেশে বিদেশে নিন্দিত হয়েছে। এরপরে যেভাবে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো এটি জানেন। তারপরে নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচন হওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু আজকের এই অবস্থানে এসেছি। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন। এখানে তত্ত্বাবধায়ক দাবিটি, যেটি উনি পঞ্চদশ সংশোধনীর কথা বলেছেন, যেটি হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায়টি দিয়েছিলেন, উনি বলেছেন যে যদি পার্লামেন্ট মনে করে পরবর্তী 1টি বা 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে, যদি পার্লামেন্ট মনে করে। ওনারা সেই পার্লামেন্টে ছিলেন, বিএনপি নবম পার্লামেন্টে ছিলেন, দেশের নবম পার্লামেন্টে, এবং সেই পার্লামেন্টেই কিন্তু এই পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে করা হলো, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলো। সুতরাং এটা কনস্টিটিউশনের মধ্য দিয়ে হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশে 2014 সালের 5 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের আগে পরে এবং পূর্বে ওনারা কিন্তু জ্বালাও পোড়াও আন্দোলন করেছেন। করার পরে যখন বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার তো সিস্টেম সংবিধানে নাই, কিন্তু আলোচনা করে নির্বাচনকালীন যে সরকারটা হবে, নির্বাচনকালীন সরকার, সেটির জন্য কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপির তখন বিরোধী দলের নেতৃত্ব করেছিলেন আলোচনা করার জন্য, আলোচনা করে একটি জায়গায় আসা। আমি একটু শেষ করে নিই, 1 সেকেন্ড, যে আলোচনা করার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু আলোচনায় আসেন নাই, সমগ্র দেশবাসী জেনেছেন, এবং এও বলেছেন যে আসুন বসুন, কোন কোন মন্ত্রণালয় আপনি নিতে চান, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো আমরা দিতে রাজি আছি। উনি আসলেন না, জ্বালাও পোড়াও পথে গেলেন। সুতরাং এখানে তো আজকে যে ওনারা যেটা বলেন যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস তো আওয়ামী লীগ করে নাই, সরকার করে নাই, ধ্বংস করেছেন ওনারা নির্বাচনে অংশগ্রহণ না করে। আগুন, বোমা, সন্ত্রাস, হামলা, মানুষ হত্যা, সাধারণ মানুষ হত্যা, দিনের পর দিন অবরোধ হরতাল করে ওনারাই কিন্তু গণতন্ত্রকে আসলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপি নির্বাচন বয়কট করার ফলে 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ নির্বাচিত হলো। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে বিএনপি এমন একটা দল, যেই দল নির্বাচন না করলে সরকার গঠন হয়ে যায় এমনি এমনি, জনগণের ভোট লাগে না? আমি আপনাকে কথা সোজা আর কোনো দলকে আপনারা পাননি জানা কথা বলি, এটি পরিনির্ধারণযোগ্য যে বাংলাদেশে যে 2টি রাজনৈতিক দলই শক্তিশালী। এটা যখনই ছিল আপনার হয়, সেখানে বিএনপি, আওয়ামী লীগ, এই 2টি রাজনৈতিক দলের গণভিত্তি অনেক বেশি। আমি বলবো না যে সব গণভিত্তি আওয়ামী লীগের, সব গণভিত্তি বিএনপির।
এই দুইটি কিন্তু আমরা যদি রাজনৈতিক স্মরণ করি যে আমি শেষ করি, আমার জবাব তো নেবেন। শেষ কিন্তু তখন নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বারে বারে আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী টেলিফোন করে বিরোধী দলের নেত্রীকে অনুরোধ করেছেন, আসুন বসুন আলোচনা করি, একটা নির্বাচন ভালো একটা নির্বাচন হোক। ওনারা অংশগ্রহণ করেন, তারপরে অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। করার পরে সেখানে কিন্তু আমার সাথে আমি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা পরে নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী এলাকা 221 সদরপুর 1। সেখানে জাতীয় পার্টির একজন প্রার্থী ছিলেন, সেখানে তরিকতুল ফেডারেশনের প্রার্থী ছিলেন, আরো 2-1 প্রার্থী ছিলেন। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হলো, সেই হওয়ার আগেই, প্রত্যাহার করার আগেই তারা নিজের থেকে প্রত্যাহার করে নিয়েছেন। তা এখানে এই যে 153 বা 154 যেটি বলেন যে নির্বাচিত হয়েছে, সেখানে আওয়ামী লীগ বা সরকারের অপরাধটা কোথায়? না, অপরাধ তো নাই। একটা বিরোধী দল যদি এটা বৈধ দায়িত্বশীল ভূমিকা পালন, আমি বলতে চাচ্ছি, আমি যদি বলি এটাকে ভুল হবে না। ঠিক আছে মোজাম্মেল ভাই, আপনার যদি দায়িত্বশীল ভূমিকা পালন করত তাহলে তো এই অবস্থাটি হতো না। ঠিক আছে, কিন্তু 1996 সালে যে নির্বাচনটা একতরফা ভাবে বিএনপি করলো, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, সেখানেও কি এইরকম অবস্থা হয়েছিল যে অধিকাংশ সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল? 48টি সিটে হয়েছে, 48টি সিটে হয়েছে, এবং তাড়াতাড়ি নির্বাচিত হয়েছে। এবং আরো বিষয় আছে যে তারপরে আমরা যে ওনারা 30শে মার্চ পদত্যাগ করতে বাধ্য হলেন, এটা কিন্তু জনতার মর্চে, সেটি কিন্তু সহিংস্র আন্দোলন ছিল না, বোমা সন্ত্রাস রজনীগন্ধা নিয়ে গেছিল। আমি কথা বলি, সেখানে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া জনগণের চাপের মুখে পদত্যাগ করেছেন। ধন্যবাদ। আবার পরে আসবো আলোচনায়। করিমুল্লাহ ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক একটু ফোনটা নিয়ে চট করে। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি রবির বলছি, ঢাকা মিরপুর থেকে। বলুন। আমার প্রশ্ন ছিল শামসুজ্জামান দুদু ভাইয়ের কাছে। এখন আপনাদের চাওয়া হচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকার। হ্যাঁ, এখন নির্বাচনকালীন সহায়ক সরকার যদি আওয়ামী লীগ না মানে বা না দেয়, তাহলে আপনারা কি নির্বাচনে আসবেন? আর না আসলে সম্ভাব্য কি হতে পারে? ধন্যবাদ। দুদু ভাই এটা পরে দেবেন প্রশ্নটার উত্তর, আমরা নোট রাখছি। কলিমুল্লাহ ভাইয়ের কাছে আসবো। দুজনের আলোচনার প্রেক্ষিতে আপনি কি বলবেন? আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এক নদীতে দুইবার চান করা যায় না। এটা গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বহু আগে বলে গেছেন। জীবনের প্রতিটি মুহূর্ত এক নয়। সুতরাং আপনার 5 জানুয়ারি কিংবা ওই 2013 ডিসেম্বরে যা আমরা দেখেছি তার পুনরাবৃত্তি যে পুনর্বার হবে, এটা হলফ করে বলা যাবে না। আর আপনার নিশ্চয়ই মনে আছে যে সেই সময় আপনার সর্বদলীয় সরকার, যারাই যেই দল অংশগ্রহণ করতে চেয়েছে সেই সরকারে, তাদের নিয়ে একটি সর্বদলীয় ট্রানজিশনাল গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয়েছিল। এবং মোটামুটি এখন পর্যন্ত যা আকার ইঙ্গিত এবং আলামত পাওয়া গেছে, সেই মডেলটিও অনুসৃত হবে না। অর্থাৎ পার্টি ইন পাওয়ার, তাদের নেতৃত্বে তাদের তত্ত্বাবধানেই নির্বাচন আয়োজন করতে হবে। এবং এই বিষয়টি নিয়ে আপনার এই যে নির্বাচন সহায়ক সরকার কিংবা আদর্শ সরকার, এই ধরনের বলিবচন আমরা লক্ষ্য করছি। মানে মৃদুভাবে অথবা সরবভাবে আপনার মাঠের বা রাজপথের বিরোধী দল বলে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তাদের মিত্ররা, তারা মোটামুটি এরকমের একটি বিষয় জানান দিচ্ছেন। আবার শীর্ষ নেতৃত্ব থেকে এটাও বলা হচ্ছে যে শাসক দলের অধীনে তারা নির্বাচনে যাবেন না। এবং নানান কন্ডিশনালিটির বিষয়ও কিন্তু চলে আসছে, যে অ্যাজ ইফ ট্রাম্প কার্ডটা তো তারা গতবারই খেলে ফেলেছেন, এবার দ্বিতীয়বার খেলবার সুযোগ নেই। মানে ইটস লাইক ওয়াকিং অন এ টাইট রোপ। এরকম একটি বাস্তবতায় আপনার নির্বাচন যতই আপনার একেবারে অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে, ততই কিন্তু আপনার সিনারিও পাল্টানো শুরু করবে। যারাই রাজনীতি করেন, ধরেন বিরোধী দলে যে দলই যখন থাকুক বা বিরোধী অবস্থানে, তাদেরও একটা হিসাব নিকাশ কিন্তু থাকে যে কোন সময়টায় কারাবরণ করলে তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে কারা মুক্ত হওয়া যাবে। সেই হিসাব নিকাশগুলো ডেফিনেটলি আছে, ডাউন টু আর্থ বিষয়।
তো ফলে আন্দোলনের যে আপনার ঘোষণা কিংবা আপনার সংকল্প তারা ব্যক্ত করছেন, তারা হয়তো সেই রকমের একটা ফেজে আবার যেতে পারেন। আর এই অভিজ্ঞতা তারা ইতিমধ্যে অর্জন করেছেন, কিন্তু সেটা অফিসিয়ালি কিন্তু ঘোষণা দিয়ে আবার প্রত্যাহারও করেননি। এই যে অবরোধ এবং যে কোনোভাবে প্রতিহত করবার নির্বাচনী কর্মকাণ্ড প্রতিহত করবার যে চেষ্টা, সেটা কিন্তু অফিসিয়ালি কিন্তু ঘোষণা দিয়ে প্রত্যাহার করা হয়নি। দ্যাটস অন। তো ফলে সেই হিসেবে ডিজুরো সেন্সে সেটা আবার হয়তো তারা রিভাইভ করতে পারেন, এবং সেটা যে ধরনের নৈরাজ্য তৈরি করতে পারে সেটা রাষ্ট্রের হিত সাধিত হবে এটা বলা মুশকিল। এটা নৈরাজ্য কখনোই আপনার সলিউশন হতে পারে না। দল সংসদে থাকুক কিংবা দল সংসদের বাইরে থাকুক, বিরোধী অবস্থানে থাকুক, প্রতিটি দলকেই রেসপন্সিভ এবং রেসপন্সিবল একটা রাজনীতির ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে হয়। ওয়েস্টমিনিস্টার মডেল কিন্তু তাই বলে। আপনার ব্রিটেনে হাউস অফ কমন্সে যারা অফিসিয়ালি বিরোধী দলে থাকেন তাদেরকে বলা হয়ে থাকে হার ম্যাজেস্টিস লয়াল অপোজিশন, অর্থাৎ তারা কিন্তু সরকারেরই অংশ, অর্থাৎ ছায়া সরকার হিসেবে বিদ্যমান। আমাদের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মিত্ররা আপনার স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় তারা কিন্তু আপনার এই নির্বাচনী ডামাডোলে অংশগ্রহণ করেননি, বিরত থেকেছেন। এর সঙ্গে আরেকটি মাত্রা যুক্ত করেছেন যে অহিংস যে গান্ধীবাদী যে পথটি, সেই জায়গাটাতে না থেকে তারা নতুন মাত্রা যোগ করেছেন, অর্থাৎ প্রতিহত এবং প্রতিরোধ করবার চেষ্টা করেছেন তাদের যেরকম ভাবে যতটুকু তনুবপু ছিল সেভাবে, এবং তাদের মিত্রদের নিয়ে। তো ফলে পরবর্তীতে কি ঘটনা ঘটেছে ইতিহাসের অংশ আমরা সবাই জানি, পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নেই। তো সেই রকম একটি পরিস্থিতি যে পুনরায় একই রকম ভাবে মঞ্চস্থ হবে বা মঞ্চস্থ করে কামিয়াব হওয়া যাবে পক্ষে বিপক্ষে, এটা হলফ করে কেউ কিন্তু বলতে বলা যায় না। ধন্যবাদ। আমি দুদু ভাই আপনার কাছে আসবো যে এই প্রশ্নটা দর্শক করলেন যে যদি আওয়ামী লীগ আপনাদের দাবি না মানে, সহায়ক সরকার যদি না হয়, তাহলে আপনারা কি করবেন? নির্বাচনে যাবেন কিনা? সহায়ক সরকার আমরা প্রতিষ্ঠিত করব, এটা 1 নম্বর। এদেশের জনগণই প্রতিষ্ঠিত করবে, আন্দোলনের মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে, আবার আলোচনার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হতে পারে। তবে সহায়ক সরকার, আদর্শ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যেভাবে বলি না কেন, 2014 5 জানুয়ারি নির্বাচনের পরে লজ্জা এবং ঘৃণা যদি কাটাতে হয় দেশে এবং বিদেশের কাছে, দর্শিত গণতন্ত্র এবং সংবিধানকে যদি পাপমুক্ত করতে হয়, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এবং সেই নির্বাচনটা সরকার এবং বিরোধী দল, ছোট এবং বড় যারাই থাকুক না কেন, তাদেরকে একটা টেবিলে আসতে হবে। সেটি বিরোধী দলের চাপের মধ্যে নিয়ে যাবে, নাকি তারা সরকার সদ্যোগে এটা করবে? কারণ সরকার আওয়ামী লীগের গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, মানে যেটা ওই জনতার মঞ্চ, গোলাপ ফুল আর রজনীগন্ধা নিয়ে মানে ইয়ে হয় নাই, এই জনতার মঞ্চ। বেগম জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য একটা জায়গা আছে। বেগম জিয়া এই কথাটা বলেছিলেন 15 ফেব্রুয়ারি নির্বাচনের সময়, সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি এই নির্বাচনটা করছেন। এবং আইনটা পাশ পার্লামেন্টে 15 ফেব্রুয়ারির নির্বাচনে একটাই আইন পাশ করা হয়েছিল, সেটি হচ্ছে তত্ত্বাবধায়কের আইন, যেটা হচ্ছে বিরোধী দলের দাবি। এবং মজার ঘটনা দেখবেন, তত্ত্বাবধায়ক সরকারটা আওয়ামী লীগ মেনে নিয়েছে, কিন্তু ওই পার্লামেন্টটা মানে নেই। অর্থাৎ সন্তান নিছে কিন্তু বাপ মাকে মানে নাই। কিন্তু সেটা আমি কথাটা শেষ করে দিই। তো আর পার্থক্য যেটা বললাম, শেখ হাসিনা 15 বছরের সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচন করছেন। প্রথম সাংবাদিক সম্মেলনে আলাপ আলোচনার ভিত্তিতে তিনি এগোবেন এই কথাও বলেছিলেন, কিন্তু উনি মানলো, ইনি মানেন নাই। এটা হলো আমি একটা পার্থক্য হিসাবে মনে করছি। 2 হচ্ছে, আমি খুব পরিষ্কার করে বলি, বাংলাদেশের একেবারে সে 52 সাল থেকে যদি ধরি আজ পর্যন্ত আন্দোলনের মানে রক্ত ঝরেনি এমন কোনো আন্দোলন নাই। 6 দফা থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, পরবর্তী 71 পরবর্তী সরকার, জাসদ বাসদ, যেভাবে আমি ব্যাখ্যা করি, কমিউনিস্ট পার্টি,
এই দেশের যে আন্দোলন, সে আন্দোলনের গণতন্ত্রের পারতে পারতে খাঁচে খাঁচে রক্ত আছে, ঘাম আছে, শ্রম আছে। সেই জন্য আন্দোলনের লক্ষ্য একটা, সেটা হচ্ছে গণতন্ত্র। ধন্যবাদ দুদু ভাই। কিন্তু আমি একটা জিনিস শুরু বলবো যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি যখন 96-তে আপনারা মেনেই নিলেন, সেটা তো 15ই ফেব্রুয়ারি নির্বাচন না করে ওই পার্লামেন্টেই তো করা যেত, কারণ এখানে তো বিএনপিও চাচ্ছে, আওয়ামী লীগও চাচ্ছে। এটা আমি বিএনপিকে এই তো উপদেশ দিতে পারি। এখন আপনি আবার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে পারেন যে অতীতের থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার প্রধান হিসেবে তো তিনি এটা করতে পারেন। ধন্যবাদ। সেজন্য হিতোপদেশ আমরা পরস্পরের দিতে ধন্যবাদ পারি। দুদু ভাই, আমাদের অনেক বিষয় না, আমরা আমি একটা আলোচনা শেষ করে দিই। লক্ষ্য একটাই, সেটা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া Right. আর গণতন্ত্রের পথে চলে আসা। ধন্যবাদ। আমি আবার একটু আসবো মোজাম্মেল ভাইয়ের কাছে। যেই প্রশ্নটা আজকে উঠেছে যে যদি সাংবিধানিক ভাবে আমরা সহায়ক সরকার বা যেই সরকারই বলি না কেন নির্বাচনকালীন সরকার করতে চাই, তাহলে বিএনপিকে বাদ দিয়ে করতে হবে, কারণ বিএনপি তো পার্লামেন্টে নাই। কিন্তু এমন কি হতে পারে না, যেটা দুদু ভাই বললেন যে ইচ্ছা থাকলে সবই করা যায়, পার্লামেন্ট মানে সংবিধান মেনেই এমন একটা সরকার হলো যেখানে মন্ত্রী হয়তো হলো না, মন্ত্রী হতে গেলে একটা কোটা থাকে যে এতজনের বেশি টেকনোক্র্যাট মন্ত্রী করা যাবে না, উপদেষ্টা হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এবং সেই উপদেষ্টা কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। এইভাবেও তো সমাধান একটা করা যেতে পারে, কি বলেন? ধন্যবাদ মোর্শেদ ভাই আপনাকে। যে এই বিষয়টা আসলে আপনি যেটা বললেন, সমস্যার সমাধান সংবিধানকে অক্ষুণ্ণ রেখে অনেকভাবেই করা যায়, সেটি তো আলোচনার দাবি রাখে। আলোচনা ছাড়া তো এটা হতে পারে না। এখন আমি তো ওনার বেসিক কিছু প্রশ্নেই আমার ভিন্ন মত আছে। সেটা হলো উনি বললেন গণতন্ত্র পুনরুদ্ধার। আমাদের দেশে তো গণতন্ত্র বিদ্যমান রয়েছে। এখানে কেউ তো আসসালামু আলাইকুম, আমি জেনারেল অমুক, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আপনাদের কল্যাণে ক্ষমতা, রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতা গ্রহণ করলাম। বাংলাদেশে তো এই অবস্থাটা আজকের প্রেক্ষাপটে এটি নাই, যেটি 75 পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে হয়েছে। আজকের দেশে গণতন্ত্র বিদ্যমান, গণতন্ত্র আছে, নির্বাচন, কিন্তু সেই গণতান্ত্রিক ধারায় ওনারা অংশগ্রহণ করে নাই। এই কারণে ওনারা কিন্তু এখন রাজনৈতিকভাবে খুব, আমি বলবো যে হতাশাগ্রস্ত। আর এ কারণেই ওনাদের বিভিন্ন নেতা বিভিন্নভাবে বলে থাকেন, কেউ বলেন সহায়ক সরকার, কেউ বলেন আদর্শ সরকার, কেউ বলেন তত্ত্বাবধায়ক সরকার। আবার ওনাদের একজন স্থায়ী কমিটির সদস্য প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কটূক্তি করে বেড়াচ্ছেন, তাই না? এই যে মানে হতাশাগ্রস্ত মানুষ যা বলে তাই কিন্তু ওনারা করতেছেন। উনি বললেন গণতন্ত্র নাই। এই 5ই জানুয়ারি নির্বাচনের পরে সারা দুনিয়ার পার্লামেন্টারি রাজনীতিতে সারা দুনিয়ার সবচেয়ে দুইটি বড় সংগঠন আছে। একটি হলো সিপিইউ, আরেকটি হলো সিপিএ। একটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, আরেকটি হলো কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। এই দুটি একই সাথে বাংলাদেশের বর্তমান পার্লামেন্টের স্পিকার সিপিএর সভাপতি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, এবং আমাদের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী আইপিইউর সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং বাংলাদেশে 132টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং পার্লামেন্ট সদস্যরা প্রায় 1,000 সদস্যরা বাংলাদেশে এসেছেন। 7 দিন ব্যাপী প্রোগ্রাম করেছেন। এবং এটাকে এরপরে যদি ওনারা বলেন বাংলাদেশে গণতন্ত্র নাই, তাহলে আহম্মকের সরকার বাস্তবতাকে তো ওনাদের মানতে হবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে চট করে। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট এমআরসি থেকে রংপুর থেকে। বলুন। জি, আমার প্রশ্ন হলো মোজাম্মেল হক সাহেবের কাছে, মাননীয় সংসদ সদস্য, দিনে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। বলুন। তো যাক, ওনারা হলো সংবিধান তো নিজেদের মতো করে সংশোধন করে মানে যে তৈরি করেছে। হাইকোর্ট যে রায় দিয়েছিল সেখানে ছিল 2টা নির্বাচন পরপর করা যেতে পারে এবং পার্লামেন্ট ঠিক করবে। এবং তারা যে সংবিধান প্রণয়ন কমিটি করেছিল, জনাব সাজিদা চৌধুরী ছিল চেয়ারম্যান এবং প্রয়াত সুরঞ্জিত বাবু কো চেয়ারম্যান ছিল। ওনাদের ওই কমিটির রিপোর্টেও ছিল কেয়ারটেকার সরকারের বিধান, কিন্তু প্রাইম মিনিস্টার তার একক সিদ্ধান্তে বাতিল করে দিয়ে বিএনপিকে কি মাইনাস করার জন্যই তারা নিজেদের মধ্যে। ধন্যবাদ, আপনার প্রশ্নটা বোঝা গেছে। প্রশ্নকর্তা যেটা বলেছেন আমি কিন্তু সেটা আগেই উল্লেখ করেছি
উনি যেটা বলতে চেয়েছেন, উনি বোধহয় ভুলে গেছেন, উনি তো বিএনপির কর্মী, উনি বোধহয় ভুলে গেছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে একটি বা দুটি নির্বাচন হতে পারে যদি হতে পারে পার্লামেন্ট মনে করে। যদি সংসদ মনে করে। এখন সেই সংসদে বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলের নেতারা ছিলেন, জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল। সেই সংসদে কিন্তু একটি কমিটি গঠন করার মধ্যে দিয়ে সেই কমিটি রিপোর্ট দিচ্ছে, রিপোর্ট দেওয়ার পরে সেটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, পার্লামেন্টে গেছে, আবার পার্লামেন্ট থেকে ফেরত এসে আবার পরীক্ষা নিরীক্ষা করে এটা পার্লামেন্টে ভোটে পাশ হয়েছে। উনি যেটা বলছেন যে আমরা ঠিক- কমিটি ওই রকম প্রস্তাব দিয়েছিল তত্ত্বাবধায়ক না, সরকার। এটি ঠিক না। আমি তো পার্লামেন্ট মেম্বার, উনি ওনার মন গড়া ভাবে বললে হবে না তো, কোনো কমিটি দেয়নি তো। ধন্যবাদ, ধন্যবাদ, ঠিক না? আমরা উত্তর পেয়ে গেছি, ধন্যবাদ। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে আসবো। একটা জিনিস দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বলছে যে বিএনপি গতবার নির্বাচনে না এসে ভুল করেছে, তারা সেটা বুঝতে পারছে এবং আগামী নির্বাচনে না আসলে বিএনপির ভবিষ্যৎই অন্ধকার বাড়ি হয়ে যাবে। আবার আরেক দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এবার যদি আওয়ামী লীগ আবারও একতরফা নির্বাচন করে, বিএনপিকে না আনতে পারে, তাহলে আওয়ামী লীগের যে ক্রেডিবিলিটি, কারণ গত নির্বাচনটা তো যত কথাই আমরা বলি না কেন বিতর্কিত হয়েছে, সেই বিতর্কটা অনেকটা আওয়ামী লীগ কাটিয়ে উঠতে পেরেছে, এটাও আমরা লক্ষ্য করছি, যেটা উনি বললেন। কিন্তু যদি আবারও একই অবস্থা হয়, বিএনপি নির্বাচনে না আনতে পারে বিএনপিকে, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য সংকট হবে। আপনি কি মনে করেন? দেখুন, আন্তর্জাতিকভাবে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে যেখানে গণতন্ত্রের রীতিনীতি চর্চা অব্যাহত আছে, সেই কেস স্টাডিগুলো মাথায় নিয়ে জেন্ডেম প্রিন্সিপাল তৈরি হয়েছে, গ্লোবাল প্রিন্সিপাল। সেখানে হিসাবটা ধরা হয়েছে এরকম যে সর্বশেষ নির্বাচনে যে দলটি সর্বোচ্চ ভোট পেয়ে পরাজিত হয়েছে তাদের অংশগ্রহণ পরবর্তী নির্বাচনের জন্য অপরিহার্য হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং সেটি যদি এনশিওর করা না যায় তাহলে সেই নির্বাচনটি এসেনশিয়ালি ফ্লড বলে বিবেচিত হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। যেটা গতবার হয়েছে। জি, কিন্তু সেই যে দশাটি তো আমরা অতিক্রম করে এসেছি, এখন ইটস এ ডিফারেন্ট বল গেম। আর আপনার অংশগ্রহণ করলে নৈতিকভাবে সেই অবস্থানটি সমুন্নত থাকতো। অংশ না করার কারণে তদুপরি প্রতিহত করবার যে ব্যর্থ চেষ্টা, চেষ্টা, ব্যর্থ বা এটা সময় বলে দেবে, এই যে চেষ্টাটি, সেইটার নৈতিকতা নিয়ে একটা প্রশ্ন আছে। তো ফলে সব মিলিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং জড়তার মধ্যে আছে বলেই এই পার্লামেন্টারি যে দুটো এক্সারসাইজ হয়ে গেল, বা আমরা এখানে দেখলাম সহস্রাধিক পার্লামেন্ট সদস্য বিভিন্ন দেশ থেকে এসে হাজির হয়েছেন, ওই প্রশ্নবোধক চিহ্নগুলো থাকবার কারণে এটা যদি অহিংস অসহযোগ ধরনের গান্ধীবাদী আন্দোলন হতো, তাহলে বিএনপি ডেফিনেটলি মরাল একটা বড় সুপিরিয়র গ্রাউন্ডে থাকতো, এবং থাকলে তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষে ন্যাচারালি বিষয়টা আরো বেশি সিরিয়াসলি কগনিজেন্সে নেওয়ার জন্য একটা বাধ্যবাধকতা নৈতিকভাবে তৈরি হয়ে যেত। সমস্যাটা ওই জায়গাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দুদু ভাই আবার আপনার কাছে আসবো। আপনি বললেন যে তত্ত্বাবধায়ক সহায়ক সরকার আপনারা আদায় করে ছাড়বেনই, জনগণই আদায় করবে, এবং আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আন্দোলনের মাধ্যমে। কিন্তু আপনাদের কোনো আন্দোলনের কোনো মানে আভাস কিন্তু আমরা দেখছি না। এই গত কয়েক বছরে আপনারা তেমন ভাবে কোনো আন্দোলন সংগঠিত করতে পারেননি। কলিমুল্লাহ সাহেবের মানে আপনার শেষ আমি করার আগে শেষ করি, বলি, ওই গান্ধীবাদীর কথা বললেন না, হয়তোবা বিএনপি এখন গান্ধীবাদী চর্চা করছে। উপরন্তু আমি একটু শেষ করি, তারপর উত্তরটা দেন। উপরন্তু দেখা যাচ্ছে যে আপনাদের যে কর্মী সভাগুলো হচ্ছে সেখানেও দলীয় কোন্দল মারামারি হচ্ছে। এই দলীয় কোন্দলও আপনাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এইরকম একটা দল নিয়ে আপনারা কিভাবে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের দাবি আদায় করবেন? যখন শেখ মুজিবুর রহমান সাহেব 6 দফা দিয়েছিল, এবং তার কিছু কিছু পরে পরে একটা কথা বাংলাদেশের রাজনীতিতে আছে যে নবাবপুর রোডে আওয়ামী লীগের অফিসে বাতি জ্বালানোর কেউ ছিল না। মানে আইয়ুব খান মানে কেন্দ্রীয় থেকে শুরু করে মহানগর থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ, মানে যেখানে আওয়ামী লীগের গন্ধ ছিল শেখ মুজিব সহ সবাই জেলখানায় ছিল। তো ওই সময় একজন মহিলা সম্পাদিকা আমিনা বেগম, তো তিনি গিয়ে এখানে বাতি জ্বালাইছিলেন, হাল ধরেছিলেন আওয়ামী লীগের, এবং
খুব অল্প সময়ের ভিতরে এই দলটি 70-এর নির্বাচন করেছে এবং 71-এর মুক্তিযুদ্ধে বড় ভূমিকা পালন করেছে। 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে জেল থেকে ভূমিকা ছাড়িয়ে পালন এনেছে, হ্যাঁ। করেছিল। 66-তে অনেক মানুষই মনে করেছিল যে আওয়ামী লীগ বোধহয় নাই, হাওয়া হয়ে গেছে, পালাইছে। এই দেশে অনেক দৃষ্টান্ত আছে, মানে আন্দোলনের আপনি 7 দিন আগেও বুঝতে পারবেন না। আইয়ুব খান মানে 1 দশক পালন করছিলেন, 7 দিন আগের আসাদের রক্তের মধ্য দিয়ে তার সরকারের পতন ঘটে যায়। তো 7 দিনের ঘটনাও একটা ঘটনা, মানে বিষয়টা। আর আন্দোলনের মাত্রাটা কখন কিভাবে কোন দিকে যাবে, মোড় নেবে, যেমন এটা তো সত্য যে এখন যে আলোচনাগুলো হলো, আপনি যেভাবে বললেন কলিমুল্লাহ সাহেব বা মুজাম্মেল ভাই যেটা বলল, সেটা যদি সত্য হয় তাহলে আওয়ামী লীগের অর্জন গত 3 বছর অনেক। ধরে নিচ্ছে তারা যে বিপদে পড়েছিল, তারা যে ঘৃণার পাত্র হয়েছিল, তারা যে মানে অসহ্য একটা পরিস্থিতির মতো সেটা কাটিয়ে উঠছে। তাহলে তো তারা এখন জনগণের খুব কাছে। তো জনগণের কাছে থাকলে পরে ভিক্ষুকের হাতে ক্ষমতা দিলেও তো তারা নির্বাচন করলে জিতে যাবে, কিন্তু এটা তারা বিশ্বাস করে না, এটা গল্প কথা মনে করে। কেন মনে করে? আওয়ামী লীগের এখন একটা প্রেস রিলিজ আমি পাই না ওই ব্রিটিশ বা ওই আমেরিকান দূতাবাসের এই নির্বাচনটা তারা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু রাষ্ট্রদূত তাদের সরকারের সঙ্গে বসে। তো ওই প্রেস লিস্টটা তো কয়েকটা লাইন লিখলেই হয় যে আমরা ভুল বুঝেছিলাম ওই নির্বাচন সম্বন্ধে, এখন আমরা এই সরকারকে মানি। আপনাদের দলীয় কোন দল নিয়ে যদি একটু বলেন সংক্ষেপে। 2 হচ্ছে, সংক্ষেপে বলি, যেখানে সরকারের ইন্ধন নাই সেখানে আমরা সভা করতে পারছি। ইন্ধন থাকলে সেখানে পরস্পর বিবাদমান পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে, আর পরস্পর বিবাদমান পক্ষ যেখানে নাই সেখানে দেখা যাবে যে পুলিশ দিয়ে আমাদের সভা বন্ধ করছে। পুলিশ এবং সরকারের গোয়েন্দা সংস্থা বিএনপি যাতে মাঠে নামে এইটা তারা সহ্য করতে পারছে না, কারণ একবার জনস্রোত যদি তৈরি হয়ে যায় তাহলে পরে সরকার একটা ধারণা এখান থেকে হয়তো ঘটনা ঘটে যেত। এই জন্য কর্মী সব আপনি একটু আগে বলছিলেন না যে গণতন্ত্র কিভাবে এগোবে, মানে এক পক্ষ সমাবেশ করবে, আরেক পক্ষ সমাবেশই করতে পারবে না, ঘরের মধ্যেও করতে পারবে না, তাহলে তো সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা তো গণতন্ত্রের পক্ষে যাচ্ছে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে জয়ে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সেখানে সরকারের অংশগ্রহণ রয়েছে। সেক্ষেত্রে যদি সরকার বেরিয়ে আসতে পারে তাহলে আস্তে আস্তে আমরা একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে যেতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ। আমি মোজাম্মেল ভাই আপনার কাছে আসবো যে উনি যেটা বললেন সেইটা নিয়েও বলবেন, এবং সাথে সাথে আমি এই প্রশ্নটাও করতে চাই যে পুলিশ কেন বাধা দিচ্ছে বিএনপির কর্মী সভায়? এটা তো গণতন্ত্রের লক্ষণ না। ধন্যবাদ ভাই। এখানে জনাব শামসুজ্জামান দুদু একটি যথার্থ কথা বলেছেন যে 1966 সালে 6 দফা কর্মসূচি দেওয়ার পরে বঙ্গবন্ধু যখন কারাগারে, এবং তখনও কিন্তু 6 দফার পক্ষে সভা সমাবেশ, যেখানে নির্যাতন নিপীড়ন, 7ই জুনের যে হরতাল, সেই হরতালে 11 জন মানুষ শহীদ হয়েছিলেন, জীবন দিয়েছিলেন, তারপরে নির্যাতন নিপীড়ন ঢালাভাবে চলেছিল। সেদিন মানুষের একটি স্বপ্ন ছিল বাঁচার অধিকারের দাবি। 6 দফা এই বাংলা এবং বাঙালির মুক্তি সনদ ছিল। এ কারণে কিন্তু বাংলার মানুষ আওয়ামী লীগের পক্ষে ভিতরে ভিতরে সুসংগঠিত হয়েছে, যত নির্যাতন নিপীড়ন হয়েছে। আমি যদি প্রশ্ন করতে চাই জনাব শামসুজ্জামান দুদু, জনগণের কল্যাণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা এই পর্যন্ত কোন হরতাল দিয়েছেন, কোন দাবি দাওয়া করেছেন, কোন কর্মসূচি দিয়েছেন? শুধু ভোটে আপনারা কিভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবেন সেটি নিয়েই আপনারা কথা বলছেন। জনগণ তো আপনাদের সাথে নাই। জনগণের কথা তো থাকতে হবে আপনার দাবি দেওয়ার মধ্যে, জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা তো বলতে হবে। সেটি কিন্তু বিএনপির কর্মসূচিতে কোনোদিনই নেই, এটি নেই। আর যেটি পুলিশের কথা বললেন যে পুলিশ আসলে ওনারা যেখানেই সম্মেলন করেন, যেখানেই কর্মসূচি দেন, সেখানেই কিন্তু মারামারি হয়, সেখানেই অভ্যন্তরীণ তাদের নিজেদের মধ্যে মারামারি হয়। আবার কিছু কিছু অতি উৎসাহী পুলিশও আছে যে এটাকে উস্কায়, এটাকে আমি অস্বীকার করব না, কিন্তু যেখানে মারামারি করে, সন্ত্রাস করে, ভাঙচুর হয়, তখন পুলিশ কিন্তু সেখানে আমরা পুলিশকে তৎপর থাকতে দেখি না। আমরা দেখি তারা শান্তিপূর্ণভাবে কর্মী সভা করতে গেলে পুলিশকে বাধা দেয়। এই কারণে পুলিশ মনে করে যে তারা এই কনফারেন্সের মধ্যে দিয়ে আবার একটা গন্ডগোল করে কোথায় কোন পাবলিক প্রপার্টি নষ্ট করবে, কি করবে, এই সমস্ত কারণে হতে পারে।
তারপরে অতি উৎসাহী করছে পুলিশ এটা করে। ধন্যবাদ, এটা ধন্যবাদ। দুঃখজনক, এটা ঠিক। আমাদের সময় প্রায় শেষ। আমি দুদু ভাইকে 1 মিনিট সময় দেব, যেহেতু আপনি কিছু প্রশ্ন তুলেছেন। দুদু ভাই যদি খণ্ডন মানুষের করতে চান। কল্যাণ, আইনের শাসন, মানুষের নিরাপত্তা, একটা ভোট, এগুলোর জন্যই তো আমরা সহায়ক সরকারের কথা বলছি, আন্দোলন করছি। এটা একটা জিনিস। আর পুলিশ দিয়ে আগেও শাসন চেষ্টা করা হয়েছে। আসলে গণতন্ত্র থেকে পুলিশ লাগে না, মানুষই যথেষ্ট। সেই জন্য আমি বলবো যে অনেক হয়েছে। আওয়ামী লীগ 8 বছর ক্ষমতাও চালাইছে, 7-8 বছর। এখন তাকে মানুষত্ব নিয়ে, মানুষের পক্ষে এই গণতন্ত্র অর্থাৎ ভোটাধিকার ফিরিয়ে দিয়ে সংবিধানের প্রতি আস্থাশীল, একেবারে প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক যে শব্দটা আছে, যে কারণে আমরা বলি এই সরকার অবৈধ, প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন যেন সরকার অনুষ্ঠিত করতে পারে, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আর সময় নেই আমাদের, আর সময় দিতে পারছি না আপনাকে। আমরাও আশা করি আগামী নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক, সকল দলের অংশগ্রহণ আমি এই থাকুক, কথাটি বলতে চাই। সকল দলের অংশগ্রহণ থাকুক, এবং এমন একটা পরিবেশ, আমরা জানি না সহায়ক সরকার না কি সরকার, এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে এই পরিবেশে সব দল নির্বাচনে সমান সুযোগ পাবে, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয়, এবং একটা সত্যিকারের ভালো নির্বাচন আমরা আগামীতে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।